কক্সবাজারে পাহাড় ধসে নারী ও শিশু সহ 9 জনের প্রাণহানি, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ। ধর্ষণ ও হত্যার 4টি আলোচিত মামলায় একদিনে 4টি রায়। জামালপুর, নোয়াখালী ও খাগড়াছড়িতে 9 জনের মৃত্যুদণ্ড। রাজধানী সহ বিভিন্ন স্থানে গ্যাসের তীব্র সংকট, নিয়মিত বিল পরিশোধ করেও জ্বলছে না রান্নার চুলা। প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। গণভোটের রায় অস্বীকার করে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সরকার, অভিযোগ এনসিপির। গাজীপুর থেকে শুরু জুলাই পদযাত্রা কর্মসূচি। এবং তেহরানে খামেনি শোক র্যালিতে মানুষের ঢল, 12 ঘন্টা ধরে চলবে শোকযাত্রা। নিরাপত্তা সংখ্যায় আকাশসীমা পুরোপুরি বন্ধ। স্বাগত রাতের বুলেটিনে। আমি লিনিয়া আফরোজ এবং আমি কাছে আসা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজারে টানা ভারী বৃষ্টিতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও শহরের পাহাড়তলি এলাকায় পাহাড় ধসে নারী ও শিশু সহ 9 জনের প্রাণহানি ঘটেছে। সোমবার মধ্যরাতে উখিয়ার 3টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 8 জন এবং শহরের পাহাড়তলিতে 1 জন নিহত হন। এদিকে পরিস্থিতির মোকাবিলায় বিকেলে জরুরি সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভা শেষে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কক্সবাজারের উখিয়ায় আবারও প্রকৃতির নির্মম আঘাত। টানা বর্ষণে ধসে পড়ে পাহাড়, মুহূর্তের মধ্যেই মাটির নিচে চাপা পড়ে বসতবাড়ি। সোমবার মধ্যরাতে উখিয়ায় 3টি পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে জামতলী ক্যাম্পে একই পরিবারের 3 জন, কুতুপালং ক্যাম্পে 1 শিশু ও বালুখালী ক্যাম্পে নারী ও শিশু সহ 4 জন প্রাণ হারান। আমরা বেশি ডরের মধ্যে আছি, মনে না যে খান্ডা ভাঙি এদিকে কক্সবাজার শহরের পাহাড়তলি এলাকায় পাহাড় ধসে চাপা পড়ে একই পরিবারের 3 জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় 1 জনের। আনুমানিক রাত 1টা থেকে 2টার মধ্যে পাহাড় ধসে আমার শ্বশুর ইন্তেকাল করে এবং আমার শাশুড়ি উনিও আহত হয়, ওনার আমার শালাবাবু উনিও আহত হয়। সোমবার বিকেলে দুর্যোগ মোকাবিলায় জরুরি সভায় বসেন জেলা প্রশাসন। সভা শেষে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। জায়গায় পানিবন্দির কোনো খবর পাওয়া যায়নি। আমরা এখানে উপজেলা নির্বাহী অফিসারগণের সবার বক্তব্য শুনছি, আপনারা শুনেছেন জুমের মাধ্যমে। আমরা প্রস্তুতি সর্বোচ্চ প্রস্তুতি রাখতেছি। আবহাওয়া অধিদপ্তর জানায় নিম্নচাপের প্রভাবে আগামী 2 দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়। যত নৌযান আছে সবগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং গভীর সমুদ্রে না যেয়ে উপকূলের কাছাকাছি থেকে আসলে তারা সাবধানে থাকবেন। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস ঠেকাতে অবৈধভাবে পাহাড়ের জমি বিক্রি বন্ধ সহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের সহযোগিতা জরুরি বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। কিছু লোভী ব্যক্তি যারা পাহাড় কেটে তাদেরকে ঘর করে দিয়ে বিক্রি করছে, আমি আমাদের স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদের সহযোগিতা চাই। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের অপ্রয়োজনে পাহাড়ি এলাকায় চলাচল না করারও পরামর্শ প্রশাসনের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি A1 নিশ্চিত করে সঠিক পুরুত্ব আর সর্বোচ্চ চাপ প্রতিরোধী পাইপ অ্যান্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। জামালপুর সহ দেশের 5 জেলায় ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যা মামলায় 9 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অন্যদিকে শরীয়তপুরের বহুল আলোচিত স্কুল ছাত্রী রিমা ধর্ষণ ও হত্যা মামলায় 4 আসামির মৃত্যুদণ্ডের রায় বাতিল করে 2 জনকে খালাস এবং অপর 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। দ্রুত রায় বাস্তবায়নের দাবি বাদীপক্ষের। সম্প্রতি ধর্ষণ প্রবণতা রোধে দ্রুত সময়ের মধ্যে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে দেশজুড়ে দাবি ওঠে। পরিবর্তিত পরিস্থিতিতে আজও দেশের 5 জেলায় ধর্ষণ মামলায় রায় দেন সংশ্লিষ্ট আদালত। রায়ে 9 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়, 2 জনের দেওয়া হয় যাবজ্জীবন।
জামালপুরের বকশীগঞ্জে 2025 সালের 25 মে বাড়ি ফেরার পথে গৃহবধূকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ করে দুর্বৃত্তরা। পরদিন গৃহবধূ বাদী হয়ে 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও অন্তত 4 জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে 8 জনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 7 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। দোষ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়। নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল এক আসামিদের দোষী সাব্যস্ত করে 7 জনকে প্রত্যেকে মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করা হয়। আসামি ইদ্রিস তাকে বেকসুর খালাস প্রদান করা হয়। অন্যদিকে নোয়াখালী চাটখিলে 5 বছর বয়সী শিশু আসমা আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড সহ 1 লাখ টাকা জরিমানা করেছে বিশেষ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আদালত আজকে এই মামলায় আসামিকে নারী শিশু নির্যাতন আইনের 9-2 ধারায় সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেছে। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেন বাদীর স্বজনেরা। দ্রুত রায় বাস্তবায়ন চান তারা। একই দিনে খাগড়াছড়ির রামগড়ে 7 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে চা দোকানিকে মৃত্যুদণ্ড দিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে। একই সময়ে গোপালগঞ্জে 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় এক নারী সহ 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। বর্তমান সময়ে ধর্ষণ যেভাবে মহামারী আকার ধারণ করেছে তাতে একটি দৃষ্টান্ত স্থাপন হলো। আমি আশাবাদী ছিলাম যে আমার আসামি খালাস হবে এবং ন্যায় বিচার পাবে, কিন্তু আজকে সেই আসামি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এদিকে শরীয়তপুরে 2017 সালে স্কুল ছাত্রী রিমা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া 4 আসামির মৃত্যুদণ্ডের রায় আংশিক বাতিল করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন বেঞ্চ 2 আসামিকে খালাস দিয়ে অপর 2 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। 2019 সালে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিল। দীর্ঘ আপিল শুনানি শেষে হাইকোর্ট সেই রায় কিছুটা পরিবর্তন আনলেন। শেখ নিগার সুলতানা, 1 ন্যাশনাল ডেস্ক। মাস শেষে তিতাসের বিল পরিশোধ করা হলেও 2 মাস ধরে মিলছে না গ্যাস, জ্বলছে না রান্নার চুলা। শুক্রবার সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বর্ষা মৌসুমেও দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। গ্যাস না পেয়েও বিল দেওয়ার এই বাধ্যবাধকতাকে ফৌজদারি অপরাধ বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, নাগরিক চাহিদা পূরণে কর্তৃপক্ষের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। সালমা বেগম রাজধানীর শুক্রাবাদের এই গৃহিণী পরিবারের দৈনন্দিন আহার নিশ্চিতে রান্না করছেন লাকড়ির চুলায়। মধ্যবয়সী এই নারীর জন্য চুলায় আগুন জ্বালানোই এখন বড় সংগ্রাম। অথচ ঘরে তিতাসের গ্যাসের লাইনের সংযোগ থাকলেও নেই গ্যাস সরবরাহ। মানুষের কষ্টেরও একটা সীমা থাকে, 2 দিন 1 দিন থাকে, এটা মাইনে নেওয়া যায়। 3 মাস ধরে গ্যাস নাই, এটা মাইনে নেওয়া যায়। স্থানীয় বাসিন্দা সালমার মতো তানজিনা আক্তার, লিজা আফরিন, শাহনাজ ইসলাম এই ভোগান্তি এলাকার অন্যান্য নারীদেরও। মাসের পর মাস গ্যাস সংকটের ভুক্তভোগী সবাই। ঝামেলা হলে তো আমার সেই আগে থেকেই হওয়ার কথা ছিল। 2-3 মাস থেকে পুরা গ্যাস অফ। ওদের বলা হয়েছে, ওদের ইনফর্ম করা হয়েছে, ওরা জানে যে গ্যাস নেই। এমনিতেও আমরা মাস শেষে বিল দিচ্ছি, কিন্তু তার উপর আমাদের আবার এই খরচটা যাচ্ছে, আর ইলেকট্রিকের খরচটাও তো এখন বেড়ে গেছে। সরকারের কাছে একটা সহজ সমাধান চাচ্ছি। কোথাও ভোর রাতে নিভু নিভু গ্যাসের দেখা মিললেও অনেক ক্ষেত্রে 24 ঘন্টায় চুলা জ্বলে না। রান্নাঘরগুলো এখন মুখ থুবড়ে পড়েছে সিলিন্ডার গ্যাস, কেরোসিন কিংবা মাটির চুলার বিকল্প খোঁজার যুদ্ধে। অথচ কংক্রিটের সুউচ্চ ভবনগুলোয় বিকল্প উপায়ে রান্নার কোনো ব্যবস্থা নেই। আমার ঠিক পাশের এই চুলোটিতে গত 3 মাস ধরে কোনো আগুন জ্বলেনি। খাবারের জন্য রান্নার কাজে ব্যবহৃত হচ্ছে সিলিন্ডারের গ্যাস অথবা ইলেকট্রিক চুলা। অথচ চুলা না জ্বললেও তিতাসের বিলের খাতা এখনো বন্ধ হয়নি। আমরা একটু বেসালা বাসায় থাকি, ফ্যামিলি বাড়িতে রাখিয়া 2 টাকা বাঁচানোর লইয়া সরকার তো ওইটা তো বিলটা মাফ করতেছে না, তা আমরা গ্যাস পাইতেছি না। অনেক না হলে তো আমাদের গ্যাসের লাইনে কাটে দাও। আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, সে কিডনি পেশেন্ট, সে আরো অনেক অসুস্থ হয়ে গেছে, ভরপুর উঠতে। এখন তারা উঠা বন্ধ করেছে, খাইলে খাও না খাইলে না খাও। এদিকে গ্যাস বিল নিয়েও গ্যাস সরবরাহের এমন চিত্রকে ফৌজদারি অপরাধ বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। গ্যাস না দিয়ে টাকা আদায় করা এটা ভয়ানক রকমের ফৌজদারি অপরাধ, এবং এই অপরাধের দায়ে তিতাস গ্যাস কোম্পানি, তার কোম্পানির কর্তৃপক্ষ,
তারা দণ্ডনীয় অপরাধ করছে। এ বিষয়ে তিতাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে প্রতিষ্ঠানটির পরিচালন বিভাগের মহাব্যবস্থাপক জানান, চাহিদার তুলনায় সাপ্লাই কম থাকায় এমনটি হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে আগে শিল্প কারখানায় গ্যাস দেওয়া হচ্ছে। এছাড়াও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে জরিপ করা হচ্ছে বলেও জানান তিনি। ওনারা একটা আবেদন করছেন, হ্যাঁ, সেই আবেদনটা আমরা সেলস অফিসে পাঠিয়েছি। এটা সেলস অফিসে পাঠিয়ে ওদেরকে একটা তারা সার্ভে করে আমাদেরকে জানাবে কোন কোন এলাকায় যায় নাই, কিন্তু ওরা যেটা সার্ভে করে দেখা যাচ্ছে সেটাতে বিপুল এলাকায় বলতেছে যে গ্যাসের লো প্রেশার আছে। হ্যাঁ, আমরা বলছি যে পার্টিকুলারলি কোন কোন বাসায় পাচ্ছে না এটা একটু জানাতে। নরমালি আমাদের ঢাকায় কিন্তু একটু সাপ্লাই তো কম আছে, আপনি বুঝতেছেন। গ্যাস না পেয়েও বিল দিতে হচ্ছে এমন কথার প্রেক্ষিতে তিনি বলেন, ভোক্তা চাইলে কর্তৃপক্ষ গ্যাসের লাইন বন্ধ করে দিতে পারে। যারা বিল দিচ্ছেন ওনারা যদি গ্যাস না পেয়ে থাকেন, ওনাদের একটা অপশন আছে, ওনারা গ্যাস লাইনটা সারেন্ডার করতে পারে। ওনারা বিল দিতে হবে না, সারেন্ডার করলে আমরা লাইনটা কেটে দিয়ে আসবো। এটা আমরা করতে পারবো। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা। ধামরাই আবাসিক এলাকায় নিয়মিত গ্যাসের পর্যাপ্ত সরবরাহের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। সকালে মহাসড়কের কালামপুর এলাকায় এই বিক্ষোভ শুরু হয়েছে। এই সময় প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা বলেন, প্রায় 2 বছর ধরে গোয়ালদিয়ে, বাটুলিয়া, মহিষাসী, কাওয়ালিপাড়া থেকে সাটুরিয়া পর্যন্ত আবাসিক গ্রাহকরা নিয়মিত বিল পরিশোধ করেও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। গ্যাসের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং মিটার স্থাপনের দাবি জানিয়েছেন তারা। আমরা ওনাদের 3 দফা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। প্রথমত, যে অবৈধ সংযোগ আমাদের জিআরএস থেকে দেওয়া হয়েছে, সেই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। আমি আজ 10 বছর যাবত গ্যাস পাইতেছি না। আমার ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে, তাদেরকে ঠিক মতো খাওয়াইতে পারতেছি না। যতদিন ধরে আমরা গ্যাস না পাই ততদিনকার গ্যাস বিল মাফ করে দেওয়া হবে, সরকার মাফ করে দিব। আর আমাদের গ্যাস সব সময় জানি থাকে। আওয়ামী লীগ সরকারের ভুল নীতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক অর্থ অপচয় হয়েছে, এমন মন্তব্য করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, এই খাতে 56,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে শেখ হাসিনা সরকার, যার পুরো দায় মেটাতে হচ্ছে নতুন সরকারকে। কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের নাগরিক সংলাপে মন্ত্রী আরও বলেন, নিয়ম ভেঙে 80% বিদ্যুৎ কেন্দ্র বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে, যাদের কাছ থেকে সরকারকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে। উন্মুক্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে কোনো প্রকল্পের চুক্তি হলে সেখানে যেমন ন্যায্যতা থাকে, সেই সাথে থাকে দায়বদ্ধতাও। তবে আওয়ামী লীগ সরকারের 1.5 দশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে এই নিয়ম না মানার অভিযোগ বিস্তর। দায়মুক্তি আইনের আওতায় বিনা টেন্ডারে শতাধিক বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া হয়েছিল সরকার ঘনিষ্ঠদের। এতে এসব প্রকল্পের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। এইরকম প্রকল্পগুলো আমাদের ঘাড়ে পড়েছে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত নাগরিক সংলাপে এসব অভিযোগেরই পুনরাবৃত্তি করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। বলেন, 56,000 কোটি টাকার বকেয়া রেখে গেছে আওয়ামী লীগ সরকার। এখন 56,000 কোটি টাকা বকেয়া পরিশোধ করা, সাথে আমি যে বর্তমানে বিদ্যুৎ কিনছি সে পয়সাটা শোধ করা, সব মিলিয়ে যে আর্থিক অব্যবস্থার সৃষ্টি করে গেছে গত সরকার, সেই আর্থিক অব্যবস্থাকে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে। মন্ত্রী বলেন, জ্বালানির আমদানি নির্ভরতা থেকে বের হয়ে আসতে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার। তবে বর্তমান লোকবল ও সক্ষমতা দিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। যারা লুণ্ঠনকারী এবং অলিগার্ক শ্রেণীর উদ্ভব হয়েছে তাদেরকে দমন করার জন্য, তাদেরকে সাইড লাইনে ফেলার জন্য এবং তাও সরকারকে করতে হবে। রিনিউয়েবল এনার্জিতে গেলে আমার যে জ্বালানিটি ইম্পোর্ট করতে হয়, সেই জ্বালানি ইম্পোর্টটা অনেক কমে যাবে। এদিকে বিদ্যুৎ ভবনে চলমান বিদ্যুৎ পরিস্থিতি বিষয়ক সংবাদ সম্মেলনে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, নতুন দাম সমন্বয় করতে গিয়ে বিদ্যুতের বাড়তি বিল আসছে, তবে কোনো ভুতুড়ে বিল হচ্ছে কিনা তা তদন্ত করা হবে। আমরা ধরেই নিচ্ছি যে ডিউ টু হিউম্যান এরর, ডিউ টু মেশিন এরর কিছু ত্রুটি থাকতেই পারে। সেই কারণে কিন্তু আপনারা দেখেছেন আমরা পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি, আমরা টিভির স্ক্রলে আমরা বলেছি, যদি এই ধরনের কারোর কোনো ত্রুটি পরিলক্ষিত হয় তারা যেন নিকটস্থ বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করে। এ সময় চুক্তিতে থাকা বিদ্যুতের ট্যারিফ বা দাম সংশোধন করার চেষ্টা করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। আমরা চেষ্টা করব আমাদের। রিয়াদ সুমন, ওয়ান নিউজ, ঢাকা।
বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে অর্ধেক টাকায় লুটপাট করেছে। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠানে এ অভিযোগ করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয়করণের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে ভারতের সমবায় আন্দোলনের সফলতার উদাহরণও তুলে ধরেন মন্ত্রী। দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বাড়াতে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেন মির্জা ফখরুল। নতুন করে গ্রাম সরকার চালু করার আগ্রহের কথাও জানান। বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার তারা অনেক কাজ করার চেষ্টা করেছে, দেখিয়েছে, কিন্তু যা কাজ করেছে তার অর্ধেক চুরি করেছে। আপনাদের এই বিআরডিবিকে আমাকে ওনারা যেটা বলেন, যেটাকে মৃত করে রেখে দেওয়া হয়েছে। এটাকে কোনো রকমের কোনো উদ্যোগই নেওয়া হয়নি এটাকে সজীব করে তোলা। পৃথিবীর বিভিন্ন দেশে সমবায় সফল হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে আপনার সমবায়টা খারাপ হয়ে গেছে। এটাকে আবার ডাকতে হবে, জাগিয়ে তুলতে হবে, এবং এটার মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়ে আমরা আপনার ভালো করতে পারি। গণভোটের রায় উপেক্ষা করে দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বর্তমান সরকার। সোমবার গাজীপুরের কালীগঞ্জে জুলাই পদযাত্রা শেষে পথসভায় কথা বলেন এনসিপির আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়া কর্মসংস্থান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত সহ নানা দাবি তোলেন এনসিপির নেতারা। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার গাজীপুরের কালীগঞ্জ শহীদ মিনার থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা করেন দলটির নেতাকর্মীরা। পরে পথসভায় বক্তারা বলেন, অভ্যুত্থানের পর এখনো শ্রমিকদের মর্যাদা রক্ষা হয়নি, কালীগঞ্জ এখনো মাদকের আখড়া, তরুণ সমাজকে ধ্বংসের পায়তারা চলছে। আজকের এই তরুণদেরকে বিপদগামী করার জন্য একদল মাদক কারবারিকে বিভিন্ন কালীগঞ্জের রন্ধ্রে রন্ধ্রে লেলিয়ে দেওয়া হয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতারা গণভোটের রায় বাস্তবায়ন, মাদক ও চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। যে কোনো একটা রাজনৈতিক দল যদি সমালোচনা করার মতো কোনো কাজ করে, জনগণের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে, সেটার যৌক্তিক সমালোচনা করার সৎ সাহস আমাদের থাকতে হবে। আমরা সরকারের কাছে বলতে চাই, বাংলাদেশ থেকে মাদক চাঁদাবাজের যে সাম্রাজ্য তৈরি করা হয়েছে সেগুলোকে অবশ্যই নির্মূল করতে হবে। দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায়কে উপেক্ষা করে দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে বর্তমান সরকার। তরুণদের কর্মসংস্থান, বিদ্যুৎ সংকট সমাধান, দাম নিয়ন্ত্রণ, সীমান্ত হত্যা বন্ধ নিশ্চিতে দাবি তুলে ধরেন তিনি। এই বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে। এই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, যার মাধ্যমে সংস্কার হবে, দেশে পরিবর্তন হবে, যেটা আপনার আমার আকাঙ্ক্ষা ছিল জুলাই গণঅভ্যুত্থানে। যে আকাঙ্ক্ষার কারণে আমরা এই পরিবর্তন দেখার জন্যই শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম। এবছর দেশ জুড়ে 64টি জেলার 100টি উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রার ঘোষণা দিয়েছে এনসিপি। বাংলাদেশের 100টি উপজেলা এবং পৌরসভায় তাদের উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী ঘোষণা করেছে। মেহেদী হাসান, ওয়ান নিউজ, কালীগঞ্জ, গাজীপুর। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র্যালিতে লাখো মানুষের ঢল নেমেছে। প্রায় 12 ঘন্টা ধরে চলবে শোকযাত্রা। 10 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে সর্বস্তরের শ্রদ্ধার জন্য আজ ফ্রিডম স্কোয়ারে রাখা হবে খামেনির মরদেহ। এদিকে শেষ বিদায় অনুষ্ঠানে নিরাপত্তায় সোমবার ইরানের আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে সোমবার সকাল থেকেই তেহরানের রাজপথে লাখো মানুষের ঢল। প্রিয় নেতার কফিন বন্দি গাড়িটি এক নজর দেখতে দামাভান্দি স্ট্রিট, ইমাম হোসাইন স্কোয়ার, এনকেলাব স্কোয়ার, আজাদি স্ট্রিট, আজাদি স্কোয়ার পরিণত হয়েছে জনসমুদ্রে। 10 কিলোমিটার দীর্ঘ এই শোক র্যালি চলবে 10 থেকে 12 ঘন্টা। তেহরানের এলেঙ্গাব স্কোয়ারে উন্মোচিত হয়েছে একটি বিশাল মুষ্টিবদ্ধ হাতের ভাস্কর্য, যেটি খামেনির শেষ মুহূর্তের স্মৃতি থেকে অনুপ্রাণিত। ইরান সরকারের দাবি, মৃত্যুর পর তার মরদেহ মুষ্টিবদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছিল, যেটি এখন রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের প্রধান প্রতীকে পরিণত হয়েছে। প্রতিশোধের লাল ঝান্ডা উড়িয়ে খামেনির মৃত্যুর বদলা নেওয়ার আওয়াজ তুলছেন হাজারো মানুষ।
روزهایی که آقای خامنه‌ای رو داشتیم খামেনি আমাদের জীবনে নিরাপত্তা ছিলেন, এই দেশকে জীবন দিয়ে রক্ষা করেছেন। যেদিন থেকে আমরা জনাব খামেনিকে হারালাম সেদিন থেকে আমরা তার অনুপস্থিতি পুরোপুরি অনুভব করছি। خامنه‌ای رو از دست دادیم ما هر سال برای ঈদের দিন আমরা প্রয়াত সর্বোচ্চ নেতার পেছনে দোয়া করতাম। আমরা কখনো কল্পনাও করিনি যে একদিন আমরা তার বিদায়ে দোয়া করতে আসব। আমি আশা করি আমরা তার দেখানো পথ অনুসরণ করতে পারবো। শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির কফিন নেওয়া হবে তেহরানের ফ্রিডম স্কোয়ারে। এই শোক র্যালি দেশটির ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম বলে জানিয়েছে তেহরান। শেষকৃত্যের নিরাপত্তার শঙ্কা থাকায় সোমবার পুরোপুরি বন্ধ থাকবে তেহরানের আকাশসীমা। একই সাথে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে সব ফ্লাইট। আজ এবং আগামীকাল খামেনির মরদেহ নিয়ে একটি শোক মিছিল তেহরানের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে। পরে তা রাজধানী থেকে প্রায় 120 কিলোমিটার দক্ষিণে অবস্থিত কুম শহরের উদ্দেশ্যে যাত্রা করবে। 8 জুলাই ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে খামেনির মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে। এরপর নাজাফ এবং কারবালা শহরে জনসাধারণের শোকযাত্রা অনুষ্ঠিত হবে। 9 জুলাই খামেনির মরদেহ আবারও তেহরানে ফিরিয়ে আনা হবে। সেদিন মাশহাদের ইমাম রেজার মাজারে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলী খামেনি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। রাতের বুলেটিনে নিচ্ছি বিরতি, আবারও স্বাগত রাতের বুলেটিনে। যাচ্ছি পরের সংবাদে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একই সাথে বাংলাদেশ সফরেরও আগ্রহ জানিয়েছেন তিনি। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে সৌদি সফরের আমন্ত্রণ পত্র তুলে দেন দেশটির রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান সৌদি আরবে প্রধানমন্ত্রীর সফর কবে হবে সে বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে জানানো হবে। An invitation from His Highness the Crown Prince to our Honorable Prime Minister. মহামান্য ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের জন্য একটি আমন্ত্রণ দেওয়া হয়েছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফরের ব্যাপারেও গভীর আগ্রহ প্রকাশ করেছেন। His Excellency Mohammed bin Salman is also দিল্লি ইসলামাবাদ টানাপোড়েনে সার্কের কার্যক্রম থমকে আছে এমন মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সার্ক পুনরুজ্জীবিত করতে সহযোগিতা দিতে প্রস্তুত ঢাকা। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, রাজনৈতিক অনাস্থা, সীমান্ত অস্থিরতা সহ নানা কারণে সার্ক পিছিয়ে আছে। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার একটি মানচিত্রকে কেন্দ্র করে প্রতিবাদ জানান ভারতীয় হাই কমিশনের এক প্রতিনিধি। সার্ক পুনরুজ্জীবিত করতে চ্যালেঞ্জ, ভূ রাজনীতিক এবং আঞ্চলিক সহযোগিতা বাড়াতে করণীয় নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজের এই আয়োজন। এই সময় সার্ককে পুনরুজ্জীবিত করতে সদস্য দেশগুলোর ইতিবাচক মানসিকতার উপর জোর দেন বক্তারা। মূল প্রবন্ধ উপস্থাপনের এক পর্যায়ে প্রদর্শিত মানচিত্রে জম্মু কাশ্মীরের অবস্থান নিয়ে প্রতিবাদ জানান ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি। জম্মু এন্ড কাশ্মীর is an integral part of India, and I think the map presented here is not correct. সার্ক সচল করতে রাজনৈতিক দলগুলোর নিজ নিজ জায়গা থেকে জোরালো ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেন মূল প্রবন্ধ উপস্থাপক তারেক আহমেদ করিম। Politics has to come to a point where they function reasonably, so it doesn't misfire. The engine doesn't misfire, doesn't lurch, doesn't come to a halt. আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, রাজনৈতিক অনাস্থা, সীমান্ত অস্থিরতা সহ নানা কারণে পিছিয়ে আছে সার্ক। দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন সার্কের গতিকে বাধাগ্রস্ত করেছে। বিগত সময়ে সার্ক রাজনৈতিকভাবে সীমাবদ্ধ থাকলেও প্রাতিষ্ঠানিক হিসেবে এটি সবসময় প্রাসঙ্গিক। রাজনৈতিক অনাস্থা, দ্বিপাক্ষিক সম্পর্কের বৈরিতা, সীমান্তের অস্থিরতা সার্ককে ক্ষতিগ্রস্ত করেছে। বিশেষভাবে ভারত পাকিস্তান চলমান অস্থিরতা সার্কের কার্যক্রমে সমস্যা তৈরি করেছে। সার্ককে সচল করতে রাজনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আঞ্চলিক এই জোট পুনরুজ্জীবিত করতে কার্যকর ভূমিকা রাখতে চায় বাংলাদেশ। Regions are becoming
more connected, more economic. সার্কের চ্যালেঞ্জগুলো শুধু রাজনৈতিক নয়, এর প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জও রয়েছে। এর কার্যক্রম বাস্তবায়ন, আর্থিক সক্ষমতা বাড়ানো সহ একে শক্তিশালী করতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। Economic and strategic potential remains far less integrated than it should be. অনুষ্ঠানে কৌশলগত সহযোগিতা বাড়ানোর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় সার্ক পুনরুজ্জীবিত করতে জোর দেন বক্তারা। সুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে পুরো দমে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর আয়োজনে ফল উৎসবে তিনি জানান, নির্বাচনের আইন সীমানা সহ বিভিন্ন বিষয়ে কর্মসূচি চলছে। জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় নির্বাচনও সুন্দর হবে বলে আশা করেন সানাউল্লাহ। আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মানসিক প্রস্তুতির কথা উল্লেখ করে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ বলেন, প্রথমে ইউনিয়ন পরিষদ এবং পরে সিটি কর্পোরেশন নির্বাচন হবে। আমরা ইতিমধ্যে আচরণবিধি নিয়ে কাজ করেছি। আচরণবিধি আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। আমরা আইনগুলো ঘেঁটে দেখেছি, তার মধ্যে যদি কোনো সমন্বয় করার প্রয়োজন হয় সে নিয়ে আমরা কাজ করছি। তথা স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা আমাদের পর্যায় থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আমরা মোটামুটি নির্বাচন কমিশন অক্টোবরে নির্বাচন হবে এই ধরনের মানসিকভাবে প্রস্তুতি নিয়ে অন্য সকল প্রস্তুতি গ্রহণ করছি। ইউনিয়ন কাউন্সিল অথবা পৌরসভা থেকে নির্বাচন হওয়াটা বাস্তব ক্ষেত্রে অধিক যৌক্তিক। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের করণীয় অসমাপ্ত কাজ ও স্মৃতি ধরে রাখতে কাজ করবে সংস্কৃতি মন্ত্রণালয়। সকালে বাংলা একাডেমিতে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসে জানালেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, দেশকে ভালোবেসে দেশের জন্য বহু কাজ করে গেছেন এই শিক্ষাবিদ। তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। এর আগে সকালে তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলা একাডেমি প্রাঙ্গণে আনা হয় শিক্ষাবিদ ও লেখক আবুল কাশেমের মরদেহ। পরে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সর্বস্তরে শ্রদ্ধা মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা 11টায় নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা 12টায় অপরাজেয় বাংলার পাদদেশে নেয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য তা স্থগিত হয়। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদে জানাজা শেষে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে দাফন করা হয়। একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, কিন্তু অধ্যাপনার পাশাপাশি তার প্রধান কাজ ছিল জনমানুষকে সচেতন করা, বিশেষ করে তরুণ প্রজন্মকে বুদ্ধিভিত্তিক চিন্তায় উদ্দীপ্ত করা। তার দর্শনের মূল কথাটা ছিল মঙ্গলবোধ, মানুষের প্রতি ভালোবাসা, মানুষকে ভালোবাসা। তার যে লেখাপত্র, তার যে আদর্শ, তার অসংখ্য বক্তৃতা ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো আমাদের সংরক্ষণ করা, এগুলো দেখা, শোনা এবং তার যে ইতিবাচক ব্যাপারগুলো তার চরিত্রে ছিল সেগুলো। রাতের বুলেটিনে আবারও বিরতি নিচ্ছে। আবারও স্বাগত রাতের বুলেটিনে। যাচ্ছি পরের সংবাদে। খাগড়াছড়িতে দুই পাহাড়ি সংগঠনের মধ্যে আবারও গোলাগুলি হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত 3 জন। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রসিদ্ধ খিসার নেতৃত্বাধীন পাহাড়ি আঞ্চলিক সংগঠন UPDF এবং সন্তু লারমার নেতৃত্বাধীন JSS এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে 3 জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহতদের 3 জনই UPDF এর সদস্য বলে জানিয়েছেন স্থানীয়রা। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দেশের সকল আর্থিক সহায়তা প্রতিষ্ঠানগুলোর ডিজিটালাইজেশন জরুরি বলে মনে করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে তিনি বলেন, প্রযুক্তির যথাযথ ব্যবহার না থাকায় দেশের মানুষ আর্থিক খাতে ঠিকমতো সেবা পায় না। প্রতিষ্ঠানগুলো সেবা দিতে হিমশিম খায়। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হলে প্রযুক্তির বিকল্প নেই বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। আমরা গভর্নমেন্টের প্রত্যেকটা সার্ভিসে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই। আমরা চাই না বাংলাদেশের জনগণ সে যেই হোক তারা সরকারি অফিসে যায়,
তারা ইন্স্যুরেন্স কোম্পানিতে যাক, তারা ব্যাংকে যাক, কিংবা আর কোনো প্রতিষ্ঠানে যাক, একটা দেশের প্রোডাক্টিভিটি বাড়াতে গেলে একটা মানুষের তাকে যত বেশি কম সম্ভব তার এইসব সার্ভিস বাড়িতে বসে, রাস্তায় বসে, গাড়িতে বসে, রিক্সায় বসে সে যদি পেতে পারে, একটা দেশের কত মানুষের কত টাইম সেভিং, কত পয়সা সেভিং, তেল সেভিং, ট্রান্সপোর্ট, টাকা পয়সা সেভিং, এটা বিশাল ব্যাপার। আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে চলছে সপ্তাহব্যাপী গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল। 9 জুলাই পর্যন্ত চলবে এই আয়োজন। এতে আমেরিকার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় বিভিন্ন খাবার পরিবেশন করা হচ্ছে। এই আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তিনি বলেন, ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে শুধু আমেরিকার খাবারই নয়, দেশটির সংস্কৃতি ও উৎসবের আবহও তুলে ধরা হচ্ছে। এমন আয়োজন বাংলাদেশ ও আমেরিকার জনগণের পারস্পরিক বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বিনিময়কে আরও জোরদার করবে। উৎসবে অতিথিদের জন্য প্রায় 180 ধরনের খাবার পরিবেশন করা হচ্ছে। পাশাপাশি রয়েছে লাইভ কুকিং স্টেশন সহ নানা আয়োজন। Food is one of those great things. আমেরিকা এবং বাংলাদেশ দুদেশের মানুষই খেতে পছন্দ করে। আমাদের খাবারের মধ্যেও অনেক মিল রয়েছে, তবে আমাদের খাবারের তুলনায় বাংলাদেশের খাবারে তুলনামূলক বেশি মশলা ব্যবহার হয়। খাবার একটি চমৎকার জিনিস, যে কারো সাথে বসেই খাবার ভাগাভাগি করা যায়। খাবার নিয়ে আলোচনার মধ্যেও কোনো ঝুঁকি নেই, আর এর মাধ্যমে মানুষের কাছাকাছি আসা যায়। আমার মনে হয় এটি আমাদের সংস্কৃতি ভাগাভাগি করে নেয়া এবং আমেরিকার 250তম জন্মদিনকে শ্রদ্ধা জানানোর সুন্দর একটি উপলক্ষ। নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে কাজ করছে সরকার, একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ছাপাখানার চ্যালেঞ্জ মোকাবেলায় আগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিমার্জিত কারিকুলামে বিভিন্ন শ্রেণীতে নতুন 4টি বই যুক্ত হচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবার পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জোবায়দা রহমান। সকালে তিনি শিশু পরিবার পরিদর্শনে যান। এ সময় শিশুরা গান, নাচ ও অভিনয় পরিবেশন করে। তাদের উপস্থাপনায় নিজের মুগ্ধতার কথা জানান ডাক্তার জোবায়দা রহমান। বলেন, এখানে শিশুদের জীবনের ভিত্তি গড়ে উঠেছে, তারা সততা ও নিয়মানুবর্তিতায় বেড়ে উঠছে। প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে মৃত্যুর প্রায় 5 মাস পরে কবর থেকে তোলা হলো খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মহিবুজ্জামান কোচির মরদেহ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI এর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে নগরীর টুটপাড়া কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এজেন্ট হিসেবে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকালে কোচির মৃত্যু হয়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য 5 মাস পর তার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। রাজধানীর বঙ্গবাজারে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানার দায়ের করা মামলায় কিশোরগঞ্জ 5 আসনের সাবেক এমপি মোহাম্মদ আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষ জানায়, 2023 সালের 4 এপ্রিল বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 500 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় আফজাল হোসেন সহ 17 জন অজ্ঞাতনামা আরও 20 থেকে 30 জনকে আসামি করা হয়। রাতের বুলেটিনে আবারও বিরতি নিচ্ছে। আবারও স্বাগত রাতের বুলেটিনে। শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় নেগোম্বো কারাগারে দাঙ্গা ও বন্দীদের সংঘর্ষে অন্তত 27 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 100 জন। নিহতদের মধ্যে কারারক্ষী ও বন্দী রয়েছেন। স্থানীয় গণমাধ্যম বলছে, মাদক চোরাচালান চক্রের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 দিন ধরে বন্দীদের 2 দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। রবিবার সংঘর্ষে 2 কয়েদি নিহত এবং 38 জন আহত হওয়ার পর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সোমবার সকালে নতুন করে কারারক্ষীদের উপর চড়াও হয় বন্দীরা। কারাগারের ভেতরের পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ ও বিশেষ টাস্ক ফোর্সের পাশাপাশি বিমান বাহিনীর হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হয়েছে। লঙ্কান সরকারের পক্ষ থেকে এই ঘটনার উচ্চ পর্যায়ের ও বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এবার কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপের শেষ 16 লড়াইয়ে রাত 1টায় মাঠে নামছে ইউরোপের দুই জায়ান্ট পর্তুগাল ও স্পেন। হাই ভোল্টেজ এই ম্যাচের কেন্দ্রবিন্দুতে থাকবেন পর্তুগালের গোল মেশিন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের বিপক্ষে ইউএফএ নেশনস লিগের সবশেষ জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে পর্তুগাল। তবে বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার স্পেনও ছাড় দেওয়ার পাত্র নয়। কোয়ার্টার ফাইনালে টিকিট নিশ্চিত করতে রাতে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন পর্তুগাল। এরই মাঝে হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। আজ রাত 1টায় আমেরিকার TNT স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। এর আগে 43 বার একে অপরের মুখোমুখি হয়েছে ইউরোপের দুই জায়ান্ট। দীর্ঘ ইতিহাসের পরিসংখ্যানে স্পেন এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে ছন্দ ফিরে পেয়েছে রোনালদোর পর্তুগাল। গত বছর ইউএফএ নেশনস লিগে ফাইনালে স্পেনকে হারিয়ে শিরোপা ঘরে তোলে CR7রা। তাই বিশ্বকাপের মঞ্চেও সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে দলটি। এই ম্যাচে আলোচনার কেন্দ্রে থাকবেন 41 বছরের গোল মেশিন ক্রিস্টিয়ানো রোনালদো। গ্রুপ পর্বে কঙ্গোর বিপক্ষে পারফরমেন্সের কারণে সমালোচনা মুখে পড়লেও পরের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে চেনারূপে ফেরেন এই পর্তুগিজ তারকা। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে 6টি বিশ্বকাপে গোল করার কীর্তি করেন রোনালদো। ক্রোয়েশিয়ার বিপক্ষে 81 মিনিটে কোচ রবার্তো মার্টিনেজ রোনালদোকে তুলে নিলে তৈরি হয় আরেক সমালোচনার। স্পেনের বিপক্ষে কি শুরু একাদশে রাখবেন তাকে? অন্যদিকে দারুণ আত্মবিশ্বাসে আছে স্পেন টিম। বিশ্বকাপের অন্যতম ফেভারিট এই দলের সামর্থ্য সম্পর্কে এরই মাঝে আজ করতে পেরেছে ফুটবল বিশ্ব। কোচ লুইস দে লা ফুয়েন্তের ভরসার নাম লামিন ইয়ামাল এবং মিকেল ওয়েরসাবাল। এরই মাঝে 4 গোল করেছেন ওয়েরসাবাল। এছাড়া স্পেনের ইস্পাত কঠিন ডিফেন্স তাদেরকে আরও শক্তিশালী গড়ে তুলেছে। মাঝ মাঠে রদ্রি ও পেড্রি, এরই সাথে লামিন ইয়ামাল এবং দানি ওলমোর সৃজনশীলতার প্রতিপক্ষের কাছে দুশ্চিন্তার কারণ। অপটার পরিসংখ্যান বলছে এই ম্যাচে স্পেনের জয়ের সম্ভাবনা আছে প্রায় 49% আর পর্তুগালের 25%। সব মিলিয়ে ব্রাজিল ম্যাচের পর আজ রাতে ম্যাচের দিকে নজর থাকবে সমর্থকদের। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে না পারলে সোনালী ট্রফির স্বপ্ন অধরাই থেকে যাবে ক্রিস্টিয়ানো রোনালদোর। আশফাক সিয়াম, ওয়ান স্পোর্টস ডেস্ক। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে 25 রানে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। নাহিদ রানার রেকর্ড বোলিং ফিগারের পরও বাজে ব্যাটিংয়ের খেসারতে ম্যাচ হেরেছে মিরাজ বাহিনী। বিনা উইকেটে 36 রান তুলেও মেহেদী মিরাজের রান আউট আর তাসকিনের জোড়া আঘাতে 2 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। এরপর নাহিদ রানার গতির সামনে টিকতেই পারেনি ক্রেগ আরভিন, সিকান্দার রাজারা। নাহিদের তোপে যাওয়া আসার মিছিলে 141 রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। স্বাগতিকদের 150 নিচে গুটিয়ে দেওয়ার পথে ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং করেন নাহিদ। জবাবে ব্যাট করতে শুরুতেই খেই হারায় সফরকারীরা। দলীয় 11 রানেই বিদায় নেন ওপেনার তানজিদ তামিম। তার দেখানো পথে হাঁটেন শান্ত সৌম্যরাও। মোসাদ্দেক হৃদয়রা চেষ্টা করেও পারেননি। 142 রানের মামুলি টার্গেটে খেলতে নেমে 99 রানেই 8 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। টেলেন্ডাররা চেষ্টা করলেও শেষ পর্যন্ত 116 রানেই গুটিয়ে যায় সফরকারীরা। এই হারে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 1-0 পিছিয়ে পড়ল বাংলাদেশ। বয়স যে কেবলই একটা সংখ্যা তা আবারও প্রমাণ করলেন ফিনল্যান্ডের এক ষাটোর্ধ্ব ব্যক্তি। পিঠের অস্ত্রোপচার সারিয়ে মাত্র কয়েক মাসের মাথায় জিতলেন ওয়াইফ ক্যারিং চ্যাম্পিয়নশিপ বা স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড় প্রতিযোগিতা। শনিবার বিশ্বের অন্যতম অদ্ভুত এই প্রতিযোগিতার আসরে নবমবারের মতো চ্যাম্পিয়ন হন তিনি। কাঁধে সঙ্গী, সামনে কঠিন পথ, কোথাও হাঁটু পানি, কোথাও আবার উঁচু নিচু বাধা। সব বাধা পেরিয়ে ফিনল্যান্ডের সোনকাজিয়ারভিতে বসে বিশ্বের অন্যতম অদ্ভুত এক প্রতিযোগিতার আসর, যার নাম ওয়াইফ ক্যারিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড় প্রতিযোগিতা। এখানে সব স্ত্রীদের ওজন মাপা হচ্ছে। আমরা দেখছি কারো ওজন কম আছে কিনা। কম থাকলে ব্যাকপ্যাকে ছোট ছোট কিছু প্যাকেট দিয়ে ওজন বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবারের আসরে সবাইকে চমকে দিয়েছেন 61 বছর বয়সী তাইস্তো মিয়েতিনের নামের এক ব্যক্তি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে
সঙ্গী কাতিয়া কোমানেনকে কাঁধে নিয়ে দ্রুত গতিতে ফিনিশিং লাইন পার হন তিনি। আর এর মাধ্যমেই নবমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলেন এই প্রবীণ। অথচ কিছুদিন আগেই পিঠে বড় একটি অস্ত্রোপচার হয়েছিল তার। গত শীতকালে আমার অনেক সমস্যা ছিল, পিঠে অপারেশন করতে হয়েছিল। প্রায় 3 মাস আমি কিছুই করতে পারিনি। এরপর আবার এই বউ কাঁধে দৌড় দিয়ে শুরু করলাম। আমার বয়স এখন 61 বছর। সম্ভবত আমি এখানকার সবচেয়ে বয়স্ক মানুষ। আমি সত্যিই ভীষণ আনন্দিত। 1996 সালে শুরু হওয়া এই প্রতিযোগিতা এবার পা রাখল 29তম আসরে। তবে করোনা মহামারীর কারণে 2টি আসর বাতিল হলেও এবারের আসরে উন্মাদনার কোনো কমতি ছিল না। বিশ্বের 12টি দেশ থেকে আসা 60টি জুটি মূল প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে আছেন এমন এক দম্পতি যারা মাত্র 3 দিন আগে বিয়ে করেই চলে এসেছেন এই প্রতিযোগিতায়। আসলে মাত্র 3 দিন আগেই আমাদের বিয়ে হয়েছে, তাই হানিমুন উদযাপন করার জন্য এর চেয়ে দারুণ জায়গা আর হতেই পারে না। প্রতিযোগিতার ইতিহাসে এবারই প্রথম হুইল চেয়ার ব্যবহারকারী এক নারীকে কাঁধে নিয়ে ট্র্যাকে নামেন তার সঙ্গী। শুধু পুরুষরাই নন, এক নারীও তার 135 কেজি ওজনের পুরুষ সঙ্গীকে পিঠে নিয়ে ট্র্যাকে নেমে চমকে দিয়েছেন সবাইকে। সব মিলিয়ে হাসি, আনন্দ আর তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হয় এবারের আসর। আর বয়স বা শারীরিক প্রতিবন্ধকতা যে কোনো বাধাই নয়, ফিনল্যান্ডের এই প্রতিযোগিতা যেন আরও একবার বিশ্ববাসীকে সেটাই মনে করিয়ে দিল। এইচ.এ. মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শেষ করব রাতের বুলেটিন।